হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা দুটো মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। তা আমি প্রথমেই বলে রাখি যে এই চ্যানেলে আমি কোনো রেকমেন্ডেশন করি না। আমি যে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করছি জাস্ট এডুকেশনাল পারপাস করছি। আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি নিজে রিসার্চ করবেন, কিংবা আপনার যিনি অ্যাডভাইজার আছেন বা ডিস্ট্রিবিউটার আছেন তার পরামর্শ নিয়েই ইনভেস্টমেন্ট করবেন। আমি এই চ্যানেলে একমাত্র আপনাদের শেখাতে চাই, আপনারা এই চ্যানেলে আমার সাথে শিখতে পারেন। তো কারেন্ট মার্কেট পরিস্থিতিতে মেনলি একজনের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও বানাতে গেলে যদি একদম প্রথমে নতুন শুরু করেন সেক্ষেত্রে তো লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ বা এই তিনটের মিক্সচার হিসেবে ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ এই জাতীয় ফান্ড নেওয়া ভালো। তো সেই নিয়ে পরে আবার ভিডিওতে ডিসকাস করব। তা আমি এই সিনারিওটা ধরছি যে অলরেডি আপনারা অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করছেন, সেরকম ক্লায়েন্টের ক্ষেত্রে যদি এক্সট্রা কিছু মানি থাকে বা এক্সট্রা যদি কোনো স্কোপ থাকে, তাহলে আমি আজকে যে দুটো মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব সেই দুটো মিউচুয়াল ফান্ডে কিছু টাকা ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এবং আমি আবারও বলছি যে মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে আলোচনা করব সেগুলো সেক্টরাল ফান্ড। তো সেক্টরাল মিউচুয়াল ফান্ডে আমি নিজের পক্ষে যে রুলটা অ্যাপ্লাই করি যে কখনোই আমার টোটাল পোর্টফোলিওর 5%-এর বেশি কোনো পার্টিকুলার ফান্ডে আমি দিই না। মানে ধরুন আমার পোর্টফোলিও 100 টাকা, তাহলে আমি যদি একটা সেক্টরাল ফান্ড বাঁচি তো সেখানে 5% দেবো, আর একটা সেক্টরাল ফান্ডে 5%, মানে দুটো মিলে 5-5-10%। সোজাসুজি হিসাবে বলতে গেলে আপনার পোর্টফোলিও যদি 1 কোটি টাকা থাকে তো কখনোই 5 লাখ টাকার বেশি কোনো সেক্টরাল ফান্ডে আপনি দেবেন না, এবং আর একটাও যদি সেক্টরাল ফান্ড করেন তো 5 লাখ টাকা দেবেন। তো এই প্রিন্সিপালটা বরাবরই মেনটেন করে চলা ভালো। এবং স্টক মার্কেটের ক্ষেত্রেও আমি যখন নিজস্ব ট্রেডিং করি তখন পার্টিকুলার কোনো স্টকে আমি 5%-এর ওপরে কখনোই যাই না। কিছু কিছু খুব কনভিকশনওয়ালা স্টক যদি থাকে সেখানে আমি 10% পর্যন্ত ম্যাক্সিমাম যাই, কিন্তু 5%-এর মধ্যে রাখি। তো আজকে যে ফান্ড দুটো নিয়ে আলোচনা করব সেই ফান্ডের মধ্যে ফার্স্ট ফান্ড হচ্ছে আমাদের ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া টেকনোলজি ফান্ড। তো ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড হিস্ট্রিতে যখন প্রাইভেটাইজেশন হয় তখন ফ্র্যাঙ্কলিন কিন্তু মানে একদম প্রচুর আগেকার দিনের ফান্ড হাউস। তো ইন্ডিয়াতে আপনারা অনেকেই জানেন না, ফার্স্ট এসআইপি কনসেপ্ট কিন্তু ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়ায় এনেছিল। মানে এসআইপি আগে ছিল না, আগে পোস্ট ডেটেড চেক দিয়ে এসআইপি করতে হতো, এত ইজি ইসিএসের থ্রু মানে অটো ডেবিট হতো না এসআইপি। তো আমরা দেখেছিলাম যখন ছোটোবেলায় আমাদের বাবারা ফার্স্ট এসআইপি করতো, তখন আমি জাস্ট মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বা স্টক মার্কেটে আসিনি, তখন দেখতাম পোস্ট ডেটেড চেক দিয়ে 6 মাসের করে এসআইপি করতে হতো। তো সেই সময়কার ফান্ড হাউস হচ্ছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফান্ড হাউস। তো এদের যে টেকনোলজি ফান্ডটা আছে, আমি দেখছিলাম লাস্ট 1 বছর টেকনোলজি ফান্ডে সেরকম কোনো রিটার্নই নেই, যেহেতু আইটি সেক্টর হিউজলি ডাউন আছে। তো টেকনোলজি ফান্ডে মেনলি আইটি সেক্টরেরই ইনভেস্টমেন্ট থাকে, তাছাড়াও অন্য কিছু টেলিকম এসব মিক্সচার থাকে। তো আমাকে এই চ্যানেলে কিছুদিন আগে একজন ভদ্রলোক কোশ্চেন করেছিলেন, আমার এক্সাক্ট ওনার নাম মনে পড়ছে না, কিন্তু উনি বলেছেন যে আইটি সেক্টর নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো উনি বলেছিলেন যে আইটি বিজে কি ইনভেস্টমেন্ট করব। তো আমি বলেছিলাম ওই সময় যে আইটি বিজে না ইনভেস্টমেন্ট করে আপনি মিউচুয়াল ফান্ডের টেকনোলজি ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আজকে সেই অ্যান্সারটারই আরও ব্রডার অ্যাসপেক্টে আমি জাস্ট ডিসকাস করছি। তো ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া টেকনোলজি ফান্ড কিন্তু আমি দেখছিলাম পিয়ার কম্পিটিটার যারা, তাদের থেকে রেশিও ওয়াইজ খুব সলিড ফান্ড, এবং ফান্ডটি আগামী দিনে আমার মনে হয় ভালো করতে পারে। তো এই মুহূর্তে আপনার কাছে যদি কিছু ফ্রেশ অ্যামাউন্ট থাকে আর আপনি যদি অলরেডি একজন সিজন ইনভেস্টার হন, নট নতুন ইনভেস্টার, তাহলে আপনি এই ফান্ডে কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আপনি ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের জাস্ট রেশিও অ্যানালিসিসটা আপনাদের দেখায় স্ক্রিনে। তো এখন ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া টেকনোলজির ফান্ড 455 টাকার মতো। তো এই ফান্ডটির যেটা মোটামুটি অ্যালোকেশন 97% ইকুইটিতে আছে, আদার্সে আছে 2.69, আদার্স বলতে ক্যাশ থাকতে পারে। তো টেকনোলজি ড্রিভেন এগুলো হয়, 50%-এর কাছাকাছি টেকনোলজি, সার্ভিসেস আছে 24.23, কমিউনিকেশনে আছে 16.58, এবং কনজিউমার ডিসক্রিপশনারিতে আছে 0.93, আদার্সে আছে 8.06। নাম্বার অফ ইকুইটি যদি দেখেন তো যেটা মেনলি হোল্ড করছে ইনফোসিস, ভারতী এয়ারটেল, HCL টেকনোলজিস, ইটারনাল, কগনিজেন্ট টেকনোলজি, টাটা কনসালটেন্সি, পিবি ফিনটেক, ইনফো এজ, মেক মাই ট্রিপ, মেসো, এই জাতীয় মেনলি প্রধান এই স্টকে আছে। তাছাড়াও আরও স্টক এখানে মোটামুটি 14টা স্টক হোল্ডিং আছে।
তো আমি যেটা দেখছিলাম রেশিও অ্যানালিসিসে যে এখানে ফান্ডটির বিটা পিয়ার কম্পিটিটরের থেকে কম, তো বিটা ভোলাটিলিটি মেজার করে, তো এই ফান্ডটা অন্য টেকনোলজি ফান্ডের থেকে কম পড়ে আর কি। 0.90 জায়গায় 0.73, বিটা যত কম হবে তত ভোলাটিলিটি কম হয়। আর জেনসেন আলফা নর্মাল পিয়ার কম্পিটিটার যারা আছে তাদের আলফা হচ্ছে 3.78, সেখানে 10.83, কোয়াইট মানে 7%-এর আউট পারফর্ম করছে, এবং শার্প রেশিও 0.47-এর জায়গায়, যেটা পিয়ার কম্পিটিটাররা 0.47, এখানে 0.90। টেনার রেশিও যথেষ্ট ভালো, 19.54 থেকে 9.53। তো এই ফান্ডটি আমার মনে হয় আগামী দিনে 1 বছরের মধ্যে ভালো রিটার্ন আসতে পারে, কিন্তু মিনিমাম আপনাদের টাইম দিতে হবে এখানে 1 থেকে 1.5 বছর, তবে এখানে ফ্রুটফুল রেজাল্ট আসবে। কেন ইনভেস্টমেন্ট করলাম আর কাল থেকেই বাড়তে লাগবে, এক্সপেকটেশন না করে ইনভেস্টমেন্ট করাই ভালো। তো নেক্সট ফান্ড আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিএসপি টাইগার ফান্ড। এই ফান্ডটি একটি ইনফ্রাস্ট্রাকচার ওরিয়েন্টেড ফান্ড। তো লাস্ট 1 বছরে সেরকম কোনো রিটার্নই দেয়নি ডিএসপি, যেটা ইনফ্রাস্ট্রাকচার ওরিয়েন্টেড ফান্ড, ডিএসপি টাইগার ফান্ড নামে পরিচিত। তো এই ফান্ডটিরও রেশিও অ্যানালিসিস আমি করছি। তো এখানে দেখুন, এখানে ডিএসপি টাইগার ফান্ড এর ন্যাব আছে কারেন্টলি 328 টাকা মতো। তো এখানে ইকুইটিতে আছে 95.96, মানে 96%, আদার্সে ক্যাশে আছে 4.04%। মেনলি 69টা কোম্পানির স্টকের হোল্ডিং আছে, অনেক ডাইভার্সিফাইড। তো মেনলি যেটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির ওপরেই বেশি এর ফোকাস, লার্সেন অ্যান্ড টুব্রো, এনটিপিসি, অ্যাপোলো হসপিটাল, এমসিএক্স, ভারতী এয়ারটেল, ওএনজিসি, পাওয়ার গ্রিড কর্পোরেশন, হিন্দুস্তান অ্যারোনটিক্স, কির্লোস্কার ওয়েল আর কোল ইন্ডিয়া। তো এখানে মেন হোল্ডিং এখানে এগুলো আছে। তো যেটা রিস্ক রেশিও দেখছিলাম, শার্প রেশিও 0.91, পিয়ার কম্পিটিটাররা এখানে 0.95, একটু বেশি। জেনসেন আলফা 2.26, এখানে 3.60। ভোলাটিলিটি পিয়ারদের মতনই 0.61, 0.62 একই জায়গায়। ট্রেনের রেশিও যথেষ্ট ভালো, 27.29, আর পিয়ার গ্রুপের 25.41। তো এই ফান্ডটিও আগামী দিনে আমার মনে হয় ভালো করতে পারে। তার মেজর কারণ হচ্ছে, আমি যদি পারফরমেন্সে যাই, তো যেটা বলছিলাম দেখুন, এখানে থিমাটিক ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে টোটাল 18টা ফান্ড আছে, যার ম্যাক্সিমাম রিটার্ন এসেছিল লাস্ট 1 ইয়ারে 10.24%, আর অ্যাভারেজ রিটার্ন এসছে 3.20%, আর মিনিমাম রিটার্ন এসছে 4.11 -4.11। তো এই সেক্টর ইনফ্রাস্ট্রাকচার স্টক প্রচুর স্টক আছে, ভালো ভালো স্টক আছে, 60-70% ডাউন আছে। তো এই সময় ডাউন মার্কেটে ঢোকাই বুদ্ধিমানের কাজ। দেখুন, মিউচুয়াল ফান্ডে যেটা মিস সেলিং হয়, আমরা ব্যাংকে গেলেও যেটা মিস সেলিং হয়, হায়েস্ট পারফর্মিং ফান্ড সেল করে। ইভেন অনেক ডিস্ট্রিবিউটার এই ব্যাপারটা জানেই না যে যেটা হায়েস্ট পারফর্মিং ফান্ড, সেখানে ঢুকলে কি হয়, সেক্টর রোটেশনে সামনের কামিং বছরে কিন্তু সেটা হায়েস্ট পারফর্মিং নাও থাকতে পারে। তো এমন সেক্টর, বিটেন ডাউন সেক্টরে যখন আপনি এখানে এন্ট্রি নেবেন এই সময়, তো আপনার ভালো রিটার্ন আসার চান্সেস অনেক বেশি থাকে। তো এই সেক্টরটা যেহেতু ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ডাউন আছে, তার মধ্যে ডিএসপি টাইগার ফান্ডের লাস্ট 1 ইয়ারে রিটার্ন এসছে মাত্র 5.82, কিন্তু 3 বছরের আগে রিটার্ন ছিল, এই ফান্ডের রিটার্ন ছিল 23.90, 5 বছরের আগে সিএজিআর ছিল 26.18। এগুলো পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন। সব থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে রোলিং মিডিয়ান রিটার্ন। দেখুন, রোলিং মিডিয়ান রিটার্নে ডিএসপি টাইগারে 33%, 32% রিটার্ন আছে লাস্ট 3 এবং 5 ইয়ার্সে। তো যখনই সাইকেল ঘুরবে, যখনই মার্কেট একটু ঘুরবে, ইনফ্রাস্ট্রাকচার স্টক যেগুলো ভালো ভালো ইনফ্রাস্ট্রাকচার স্টক পড়ে আছে, যেমন বিজয় কেডিয়াজির ইন্টারভিউয়ের কথা আমি আগেই বলেছিলাম যে উনি ইনফ্রাস্ট্রাকচার স্টক এবং পিএসইউ ব্যাংক নিয়ে প্রচণ্ড অপটিমিস্টিক। তো আগামী বুল রানে হয়তো ইনফ্রাস্ট্রাকচার এবং পিএসইউ ব্যাংক পার্টিসিপেট করবে, সেক্ষেত্রে এই ফান্ডটি কিন্তু একটা ব্যাপক রিটার্ন দিতে পারে আমার মনে হয়। তো আমি আবারও বলছি, এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, আমি জাস্ট এডুকেশনাল পারপাস আপনাদের সাথে আলোচনা করছি। আপনি আপনার অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেই ফান্ডটিতে ইনভেস্টমেন্ট করবেন। তো এখানে 5.82% রিটার্ন এসছে লাস্ট 1 ইয়ার, কিন্তু 3 ইয়ার্সের রোলিং রিটার্ন আছে এখানে 33। তো আমার মনে হয় এই ফান্ডটি আগামী দিনে একটা ভালো ফান্ড হতে যাচ্ছে। এবং যেটা আমি আগের ফান্ডটাও বললাম, দেখুন টেকনোলজি ফান্ড, দুটো ফান্ডেই কিন্তু টেকনোলজিতেও দেখুন অ্যাভারেজ রিটার্ন এসছে -2.93 লাস্ট 1 ইয়ারে, এবং মিনিমাম রিটার্ন এসছে -14.53, আর ম্যাক্সিমাম যে রিটার্ন দিয়েছে 4.18। তো 4%, 4.5%-এর বেশি রিটার্নই আসেনি লাস্ট 1 ইয়ার। সেইখানে আমি টাটা ডিজিটাল নিয়েও আগে
আপনাদের এখানে ভিডিও বানিয়েছিলাম। তো টাটা ডিজিটালের সাথেও এই ফান্ডটাও খুব আমার ভালো লাগছে, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া টেকনোলজি ফান্ড, যেটা -1.96 মানে -2% রিটার্ন দিচ্ছে লাস্ট 1 ইয়ার। লাস্ট 2 বছরে 8.44, কিন্তু লাস্ট 3 ইয়ার্সের এটা আউট পারফরমেন্স ছিল 21.01। দেখুন এখানে লাস্ট 3 ইয়ার্সে হায়েস্ট রিটার্ন কিন্তু এই ফান্ডটিরই ছিল। তো যখনই আইটি সেক্টর এখান থেকে কাম ব্যাক করবে, এই সব ফান্ডে কিন্তু ব্যাপক রিটার্ন আসবে। তো তাও আমি বলে রাখছি, আপনার টোটাল পোর্টফোলিওর 5% পার্টিকুলার একটা সেক্টরে ইনভেস্টমেন্ট করবেন, তার থেকে বেশি যাবেন না। এতে অনেক আপনি সেফ থাকবেন এবং রাতে শান্তিতে ঘুম হবে। তো এটাই ছিল আজকের আলোচনা। কিছু কমেন্ট এসছে, আমি একটা কমেন্ট দেখলাম জাস্ট এখানে। আগের দিন ভিডিও বানিয়েছিলাম যে মিউচুয়াল ফান্ডের নিয়ে ভিডিও ছিল, মিউচুয়াল ফান্ড নিয়ে এই ভুলগুলো করছেন না তো, টপ মিউচুয়াল ফান্ড মিথ ভার্সেস ফ্যাক্টস। তো এখানে দেবাশিস ছেত্রী লিখছেন, খুবই গুরুত্বপূর্ণ টিপস পেলাম, ধন্যবাদ দাদা। তো ইনি আমার অনেক পুরনো দর্শক। তো ভালো লাগছে দেবাশিস দা, আপনি কমেন্ট করেন যখন, আমার খুব ভালো লাগে। তো এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। নুরুল হক লিখছেন, স্যার অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এখানে মৃত্যুঞ্জয় মুখার্জি লিখছেন, ধন্যবাদ আপনাকে। আর সবথেকে ভালো লাগলো সমীর কুমার মণ্ডল লিখছেন যে উনি একজন সিনিয়র সিটিজেন। উনি লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমার বাড়ি নৈহাটি, আপনার বাড়ি কোথায় যদি বলেন তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ, ভালো থাকবেন। তো আমার খুবই ভালো লাগছে, এত বয়স্ক মানুষ আপনি আমার ভিডিও দেখেন। তো আপনার ব্লেসিংস আমার খুবই জরুরি, আমি যেন আরও এইভাবে এগিয়ে যেতে পারি। তো আমার বাড়ি অ্যাকচুয়ালি দুর্গাপুরে। তো নৈহাটি তো আমি সেরকমভাবে যাই না, আগে অনেক দিন আগে গেছিলাম। তো যদি কোনো দিন দুর্গাপুরে আসেন, আপনি অবশ্যই আমাকে ফোন করবেন, নিশ্চয়ই দেখা করব। আর আমি মাঝে মাঝে কলকাতা যাই, তো কলকাতা গেলেও আপনি আমার সঙ্গে যদি কলকাতা আসতে পারেন তো সেখানে যোগাযোগ করতে পারেন। তো খুবই ভালো লাগছে, আপনারা এইভাবে আমাদের পাশে আছেন এবং আপনাদের ব্লেসিংস এবং ভালোবাসা আমার খুবই জরুরি। এইভাবেই আমাকে ব্লেসিংস দিতে থাকুন আর ভালোবাসতে থাকুন। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।